ইকোনমিক জিওগ্রাফি বা ইকোনমিক রিসোর্স এই চ্যাপ্টারের এই মাইনিং নিয়ে আজকের ক্লাসটি আমার 4 নম্বর ক্লাস, তাই তো। আর আজকের ক্লাসে আমরা শক্তি সম্পদ সম্পর্কে জানার চেষ্টা করব, ঠিক আছে। তো প্রথমে আমরা দেখে নিয়ে চলো এই কয়লা। ওকে, দেখো কয়লা কি আমরা সকলেই জানি, তাই তো। কয়লা কি? কয়লা হচ্ছে এক প্রকার কি কঠিন জৈব জ্বালানি, তাই তো, এবং জৈব পাললিক শিলা। তো কয়লা কিন্তু পাললিক শিলা, তাই তো। তো পাললিক শিলা, এই কয়লা পাললিক শিলা স্তরের মধ্যেই পাওয়া যায়। কয়লা নিজে পাললিক শিলা কি জৈব পাললিক শিলা, এবং ওই পাললিক শিলা স্তরের মধ্যেই কয়লাকে পাওয়া যায়। ওকে, তো কয়লার সঞ্চিত স্তরকে, ওকে, পাললিক শিলার মাঝখানে কয়লার যে সঞ্চিত স্তর থাকে, কয়লার সঞ্চিত স্তরকে সিম বলে। খুব ভালো করে মনে রাখবে, প্রশ্ন হতে পারে কিন্তু যে কয়লার সঞ্চিত স্তরকে কি বলে, তাহলে উত্তর কি হবে? কয়লার সঞ্চিত স্তরকে সিম বলে। ওকে, আর কয়লার ব্যবহার আমরা জানি, তাই তো, কি তাপ উৎপাদনের ক্ষেত্রে কয়লার ব্যবহার সবচেয়ে বেশি, তাই তো। পৃথিবীর 60% তাপ ও শক্তি, কি বলছি, পৃথিবীর 60% তাপ শক্তি উৎপাদিত হয় এই কয়লা থেকে, ঠিক আছে। আর কয়লার ব্যবহারিক মূল্য খুব বেশি। কয়লার রং কালো, তো কয়লার রং কালো এবং ব্যবহারিক মূল্য এর খুব বেশি হওয়ায় কয়লাকে হীরার সাথে তুলনা করে কয়লাকে ব্ল্যাক ডায়মন্ড বা কালো হীরা বলা হয়। এই কয়লা দেখো যে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে লৌহ ইস্পাত শিল্প, কার্পাস বয়ন শিল্প, রাসায়নিক শিল্প, আরও অনেক শিল্পের বিকাশ ঘটায়। তো কয়লা ছাড়া কিন্তু ওই সব শিল্পের বিকাশ সম্ভব নয়। তাই কয়লাকে মনে রাখবে শিল্প সভ্যতার ভিত বা সকল শিল্পের জননী বলে। তোমরা আগে পড়েছো যে সকল শিল্পের মূল কাকে বলা হয় বা মেরুদণ্ড কাকে বলা হয়। তাহলে সকল শিল্পের মূল বা মেরুদণ্ড হচ্ছে কি লৌহ ইস্পাত শিল্প, তাই তো। আর শিল্প সভ্যতার ভিত বা সকল শিল্পের জননী বলা হয় কয়লাকে। ওকে, দেখো এবার কয়লার উৎপত্তি কিভাবে হয়েছে তা তোমরা জানো, তাই কি না। তো উৎপত্তির সময়কাল অনুসারে কয়লাকে দুটো শ্রেণীতে ভাগ করা হয়। দেখো একটা হচ্ছে, দেখো যে গন্ডোয়ানা বা কার্বনিফেরাস যুগের কয়লা, আরেকটা হচ্ছে টারসিয়ারি যুগের কয়লা। তোমরা জানো এগুলো কি, তাই কি না। গন্ডোয়ানা যুগের কয়লা কোনটা? দেখো যে গন্ডোয়ানা যুগের কয়লা আজ থেকে প্রায় 30 থেকে 35 কোটি বছর আগে সৃষ্টি হয়েছে। আর এই গন্ডোয়ানা যুগের কয়লা কিন্তু উৎকৃষ্ট শ্রেণীর কয়লা, ঠিক আছে। গন্ডোয়ানা যুগের এই অ্যানথ্রাসাইট, বিটুমিনাস, এই উৎকৃষ্ট শ্রেণীর কয়লাগুলো এই গন্ডোয়ানা যুগেই সৃষ্টি হয়েছে। ওকে, আর পৃথিবীতে যত কয়লা উৎপাদিত হয় তার এই 95% কয়লাই হচ্ছে এই গন্ডোয়ানা যুগের কয়লা। ওকে, এরপর দেখো এই টারসিয়ারি যুগের কয়লা কিরকম। দেখো যে আজ থেকে প্রায় 6 থেকে 7 কোটি বছর আগে যে কয়লা তৈরি হয়েছে সেটাই হচ্ছে টারসিয়ারি যুগের কয়লা। এই কয়লা খুবই নিকৃষ্ট শ্রেণীর কয়লা, ঠিক আছে। নিকৃষ্ট শ্রেণীর লিগনাইট পিট, এই কয়লাগুলি গন্ডোয়ানা যুগে সৃষ্টি হয়েছে। ওকে, এবং কোথায় বলতো যে পৃথিবীর কিছু নবীন ভঙ্গিল পার্বত্য অঞ্চলে এই কয়লাগুলোকে পাওয়া যায়। ওকে, পৃথিবীতে যত কয়লা উৎপাদিত হয় তার মাত্র 5% হচ্ছে এই টারসিয়ারি যুগের কয়লা। এই কয়লার মূল উপাদানই হচ্ছে কার্বন। কার্বনের পরিমাণ যত বেশি হবে কয়লা তত উৎকৃষ্ট হবে, ঠিক আছে। তো কার্বন ছাড়াও কয়লার মধ্যে কিছু উদ্বায়ী পদার্থ, ঠিক আছে, কিছু অপদ্রব্য বা মালিন্য থাকে। ওকে, তো এই কার্বনের পরিমাণের উপর ভিত্তি করে দেখো কয়লাকে 4টা ভাগে ভাগ করা যায়। তোমরা জানো এগুলো, একটা হচ্ছে অ্যানথ্রাসাইট, একটা বিটুমিনাস, একটা লিগনাইট, একটা পিট। ওকে, দেখো অ্যানথ্রাসাইট কয়লা কোন কয়লা বলো তো? যে কয়লাতে কার্বনের পরিমাণ 85 থেকে 90%, কার্বনের পরিমাণ 85 থেকে 90% থাকবে, সেই কয়লাটাই হচ্ছে অ্যানথ্রাসাইট। ওকে, মনে রাখবে এই কয়লায় যদি পরিবর্তিত হয়ে, মানে অ্যানথ্রাসাইটে যদি পরিবর্তিত হয়ে কার্বনের পরিমাণ 100% হয়ে যায়, 95-এর বদলে 100% হয়ে যায়, তখনই সেটাকে গ্রাফাইট বলা হয়। ওকে, আর এই গ্রাফাইট কিন্তু তখন আর জ্বালানি খনিজ থাকে না, সেটা কিন্তু আর তাপ উৎপাদন করতে পারে না। ওকে, দেখো তো এই কয়লার অ্যানথ্রাসাইট কয়লার রং চকচকে কালো। কি বলছি? অ্যানথ্রাসাইট কয়লার রং চকচকে
কালো। ওকে, আর পৃথিবীতে খুব সামান্য পরিমাণে কিন্তু এই অ্যান্থ্রাসাইট কয়লা পাওয়া যায়। মাত্র যত কয়লা উৎপাদিত হয় তার মাত্র 5% কয়লা হচ্ছে অ্যান্থ্রাসাইট কয়লা। কত? মাত্র 5%। আর এই অ্যান্থ্রাসাইট কয়লা কোক কয়লা ও কোল গ্যাস উৎপাদনে ব্যবহার সবচেয়ে বেশি হয়। এই কয়লা মানে এই অ্যান্থ্রাসাইট কয়লা খুব কম পরিমাণে পাওয়া যায়, কিন্তু এর তাপ উৎপাদন ক্ষমতা এই 4 রকম কয়লার মধ্যে সবচেয়ে বেশি। ওকে, এবার দেখো কোক কয়লাটা কি, ঠিক আছে, কিরকম দেখো কোক কয়লা কি দেখো। মানে কয়লা মানেই দেখো এই যে অ্যান্থ্রাসাইট থেকেই বলছি কোক কয়লা তৈরি করা হয়, এই বিটুমিনাস থেকেও তৈরি করা হয়। তো এই অ্যান্থ্রাসাইট বা বিটুমিনাস থেকে যখন কোক কয়লা তৈরি করা হয়, কিভাবে করা হয় দেখো। যে কয়লা মানে কি দেখো, তাহলে বিটুমিনাস বা অ্যান্থ্রাসাইট যাই বলি না কেন, এই কয়লার মধ্যে কার্বন ছাড়াও কি সামান্য পরিমাণে কি উদ্বায়ী পদার্থ থাকে, তাই তো, কিছু মালিন্য বা অপদ্রব্য থাকে, তাই তো। এই মালিন্য বা অপদ্রব্যগুলোকে দূর করা হয় কার্বনাইজেশন পদ্ধতিতে। ওকে, দেখো কার্বনাইজেশন পদ্ধতিতে কি করা হয় দেখো, যে কোক চুল্লি আছে, তোমরা আগে যেরকম দেখেছো বাথ চুল্লি বা ব্লাস্ট ফার্নেস, ঠিক ওরকমই কোক চুল্লি আছে। ওই কোক চুল্লিতে অক্সিজেনের অনুপস্থিতিতে, অক্সিজেন থাকে না, ঠিক আছে, অক্সিজেনের অনুপস্থিতিতে 1000 থেকে 1000 ডিগ্রি তাপমাত্রায় এই কয়লা অ্যান্থ্রাসাইট বা বিটুমিনাস কয়লাকে রাখা হয়। তাহলে যেহেতু অক্সিজেনের অনুপস্থিতিতে এই পরিমাণ তাপ দেওয়া হচ্ছে, ফলে যেহেতু অক্সিজেন নেই, ফলে কি বলতো দহন কিন্তু হয় না, পুড়ে কিন্তু যায় না। কয়লাটা কি হয় বলতো, কয়লাটা তরল হয়ে যায়। কি বলছি, কয়লা তরল হয়ে যায়। ওকে, তরল হয়ে গেলে কয়লা থেকে যে উদ্বায়ী পদার্থ আছে বা কয়লার মধ্যে যে মালিন্য আছে সেটা দূরীভূত হয়ে যায়। এবার এই গলিত কয়লাটাই যখন আবার ঠান্ডা হয়ে শক্ত হয়, তখন কিন্তু এর তাপ উৎপাদন ক্ষমতা আগের তুলনায় বহু গুণ বেড়ে যায়, এবং তখন সেই কয়লা কি বলতো কালো চকচকে কঠিন পাথরের মতো হয়। ওকে, তো সেটাই হচ্ছে কোক কয়লা। আর এই কোক কয়লা কি বলতো, কোক কয়লা কাজে লাগে কিসে, কোক কয়লা লৌহ ইস্পাত শিল্পে, ঠিক আছে, লৌহ ইস্পাত শিল্পে কাঁচামাল হিসাবে বা লৌহ ইস্পাতকে গলানোর জন্য এই কোক কয়লা ব্যবহার করা হয়। বোঝা গেল কি বলছি? এরপর হচ্ছে দেখো বিটুমিনাস। ওকে, বিটুমিনাসে কি দেখো, বিটুমিনাসে কার্বনের পরিমাণ কত, 50 থেকে 85%, তাই তো, 50 থেকে 85% কার্বন থাকে। ওকে, আর এর রং ধূসর কালো, এবং পৃথিবীতে যত কয়লা উত্তোলিত হয় তার 75% কয়লাই হচ্ছে বিটুমিনাস কয়লা। এটা কিন্তু প্রশ্ন হতে পারে, তাহলে পৃথিবীতে কোন কয়লার পরিমাণ সবচেয়ে বেশি, তাহলে কি হবে বিটুমিনাস কয়লা, বা কোন কয়লার উৎপাদন সবচেয়ে বেশি, তার উত্তর কি হবে বিটুমিনাস কয়লা। ওকে, এই বিটুমিনাস কয়লা কোক কয়লা উৎপাদন করা হয়, এবং এই বিটুমিনাস কয়লা মূলত কি বলতো, মূলত তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ব্যবহার করা হয়। ওকে, এরপর দেখো, এরপর লিগনাইট কয়লা। তো লিগনাইটটা কিন্তু কিছুটা নিকৃষ্ট মানের কয়লা, ঠিক আছে, এর তাপ উৎপাদন ক্ষমতা এই দুটার তুলনায় কম। এতে কার্বনের পরিমাণ দেখো, এতে কার্বনের পরিমাণ 35 থেকে 50%। ওকে, আর এর রং বাদামি। আর পৃথিবীতে যত কয়লা উত্তোলিত হয় তার মাত্র 15% কয়লাই হচ্ছে এই লিগনাইট কয়লা। মনে রাখবে, এই লিগনাইট কয়লাকে কিন্তু বাদামি কয়লাও বলা হয়। কেন? এর রং কি বাদামি। তো এই কয়লা জ্বালানির কাজে কিছুটা ব্যবহার করা হয়। ওকে, এরপর দেখো পিট কয়লা। পিট কয়লা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট মানের কয়লা। এই পিট কয়লার ব্যবহার কিন্তু খুবই কম, খুবই সীমিত। এই পিট কয়লায় কি বলতো, মাত্র পিট কয়লায় 35% কম কার্বন থাকে, ফলে প্রচুর ধোঁয়া হয়। ঠিক আছে, দেখো এর রং দেখো সবুজাভ কালো, ঠিক আছে, সবুজ কালোর মধ্যে সবুজ ভাব থাকবে, এবং ওই কয়লাতে উদ্ভিদের আঁশের স্পষ্ট চিহ্ন পাওয়া যায়। ঠিক আছে, তো এই কয়লাও কিন্তু পৃথিবীতে খুব কম পরিমাণে উত্তোলিত হয়, বা পৃথিবীতে খুব কম পরিমাণে আসে। কত মোট উৎপাদিত কয়লার বা পৃথিবীর মোট কয়লার মাত্র 5% কয়লা হচ্ছে এই পিট কয়লা। ওকে, কি বলছি, এর ব্যবহার খুবই সীমিত। তবে এই কয়লায় নাইট্রোজেনের পরিমাণ বেশি থাকে। নাইট্রোজেনের পরিমাণ বেশি থাকে বলে এই কয়লা রাসায়নিক শিল্পে কিছুটা ব্যবহার করা হয়। এবার দেখো যে 2020-21 সালের তথ্য অনুযায়ী কয়লা উৎপাদনে পৃথিবীতে চীন প্রথম স্থান অধিকার করে। ঠিক আছে, এবং সঞ্চয়ে চীন পৃথিবীতে 4র্থ স্থান অধিকার করে। ঠিক আছে, মনে রাখবে চীনের হুয়াংহো অববাহিকা চীনের বৃহত্তম
কয়লার ভান্ডার, শুধু চীনের নয় সমগ্র পৃথিবীরই হচ্ছে বৃহত্তম কয়লা ভান্ডার এই হোয়াংহো অববাহিকা। কয়লার ভান্ডার কিন্তু সঞ্চয়ের দিক থেকে, ঠিক আছে। আর দেখো কয়লা উত্তোলনে বর্তমানে মানে 2020-21 সালে বর্তমানে ভারত দ্বিতীয় স্থান অধিকার করে। এটাই যদি 2017-18 সালের হিসাব পড়ো তাহলে দেখবে ভারত তৃতীয় স্থান অধিকার করছে, কিন্তু 2020-21 সালের হিসাব অনুযায়ী ভারত পৃথিবীতে দ্বিতীয় স্থান অধিকার করে, ঠিক আছে, এবং কয়লা সঞ্চয়ের দিক থেকে পঞ্চম স্থান অধিকার করে, ঠিক আছে। তাহলে কয়লা সঞ্চয়ে ভারত পৃথিবীতে পঞ্চম স্থান অধিকার করে। ওকে, এবার দেখো ভারতের যে কয়লা, ভারতের কয়লা মূলত 3টি কয়লা ক্ষেত্র থেকে উৎপাদিত হয়। ওকে, কি কি 3টা ক্ষেত্র দেখো, একটা হচ্ছে দেখো যে দামোদর উপত্যকা কয়লা ক্ষেত্র, ঠিক আছে। তো এই দামোদর উপত্যকা কয়লা ক্ষেত্রের মধ্যে 2টা রাজ্য আছে, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ। মনে রাখবে এই দামোদর উপত্যকার কয়লা ক্ষেত্রই হচ্ছে ভারতের বৃহত্তম কয়লা ক্ষেত্র, ঠিক আছে। তার মানে কয়লা ক্ষেত্র হিসাবে এই দামোদর উপত্যকার কয়লা ক্ষেত্রটা হচ্ছে ভারতের বৃহত্তম কয়লা ক্ষেত্র, ঠিক আছে। দ্বিতীয়টি দেখো যে মহানদী ব্রাহ্মণী কয়লা ক্ষেত্র। তো এই মহানদী ব্রাহ্মণী কয়লা ক্ষেত্রে উড়িষ্যা, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ এই 3টা রাজ্য অবস্থান করছে। ওকে, এরপর দেখো 3 নম্বরটা দেখো যে ওয়ার্ধা, ওয়েনগঙ্গা, ইন্দ্রাবতী, গোদাবরী কয়লা ক্ষেত্র। এই কয়লা ক্ষেত্রে 2টা রাজ্য অবস্থান করছে, একটা তেলেঙ্গানা আর একটা মহারাষ্ট্র। ওকে, এখানে কিন্তু তোমাদের বিভ্রান্ত করার জন্য কোনো একটা নাম দিয়ে দিল রাজ্যের, যে এই মধ্যপ্রদেশ কোন কয়লা ক্ষেত্রে অবস্থিত, এই 3টা অপশন দিল। বুঝা গেল কি বলছে, তাহলে কিভাবে মনে রাখতে হবে। ওকে, দেখো তাহলে এই যে এই 3টা কয়লা ক্ষেত্র বলছি, এই 3টা কয়লা ক্ষেত্র থেকে কি বলতো গন্ডোয়ানা যুগের কয়লা পাওয়া যায়। তাহলে গন্ডোয়ানা যুগের কয়লা পাওয়া যায় এই 3টা কয়লা ক্ষেত্র থেকে, ঠিক আছে। আর টার্সিয়ারি যুগের কয়লা পাওয়া যায় কোথা থেকে দেখো, ভারতে টার্সিয়ারি যুগের কয়লা দেখো যে হিমালয় পার্বত্য অঞ্চল ও উত্তর পূর্ব ভারতের পাহাড়ি অঞ্চল। তাহলে হিমালয় পার্বত্য অঞ্চল আর উত্তর পূর্ব ভারতের পাহাড়ি অঞ্চলে সামান্য পরিমাণে টার্সিয়ারি যুগের কয়লা পাওয়া যায়, ঠিক আছে। দেখো রাজ্য যদি বলি দেখো জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, অরুণাচল, নাগাল্যান্ড, পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার কালিম্পং জেলার বাগরাকোট, ঠিক আছে, ওখানেও কিন্তু টার্সিয়ারি যুগের কয়লা পাওয়া যায়। তারপর দেখো নাগাল্যান্ড, মেঘালয় এই রাজ্যগুলো, এছাড়া দেখো তামিলনাড়ু, ওকে, কেরালা, গুজরাট, রাজস্থান এই রাজ্যগুলোতে যে কয়লা পাওয়া যায় সেই কয়লাগুলো কিন্তু টার্সিয়ারি যুগের কয়লা। ওকে, মনে রাখবে এই তামিলনাড়ুর নিভেলি ভারতের বৃহত্তম লিগনাইট ভান্ডার। এটা কিন্তু প্রশ্ন হয় যে ভারতের বৃহত্তম লিগনাইট ভান্ডার কোনটি, তাহলে কি তামিলনাড়ুর নিভেলি। এবার যদি আমরা ভারতের রাজ্যভিত্তিক কয়লা উৎপাদন দেখি তাহলে কোন রাজ্য কোন স্থান অধিকার করে দেখো যে কয়লা উত্তোলনে ভারতের ছত্তিশগড় প্রথম স্থান অধিকার করে, ঠিক আছে। ছত্তিশগড়ের কোরবা, তাতাপানি, ঝিলিমিলি, বিশ্রামপুর এই এলাকাগুলো থেকে কয়লা উত্তোলিত হয়। আরও আসল তোমরা বইয়ে পড়ে নিতে পারো, ঠিক আছে। মনে রাখবে এই কোরবা হচ্ছে ছত্তিশগড়ের বৃহত্তম কয়লা খনি। প্রশ্ন হতে পারে কিন্তু যে ছত্তিশগড়ের বৃহত্তম কয়লা খনি কোনটি, তাহলে উত্তর কি কোরবা। ওকে, এরপর দেখো কয়লা উত্তোলনে উড়িষ্যা ভারতের 2য় স্থান অধিকার করে, ঠিক আছে। তালচের, রামপুর, লাচকুড়িয়া, গামেড়া এইসব খনি থেকে কয়লা উত্তোলিত হয় উড়িষ্যার। ওকে, মনে রাখবে এই তালচের হচ্ছে উড়িষ্যার বৃহত্তম কয়লা খনি। ওকে, এবং ভারতের বৃহত্তম কয়লা ভান্ডার মানে খনি ভিত্তিক কয়লা ভান্ডার, ঠিক আছে, বৃহত্তম। যদি ক্ষেত্রভিত্তিক বলি তাহলে কি দামোদর উপত্যকা ক্ষেত্র বৃহত্তম, আর যদি খনি ভিত্তিক বৃহত্তম ভান্ডার তাহলে তালচের। ওকে, তালচের হচ্ছে ভারতের বৃহত্তম কি খনিভিত্তিক কয়লা ভান্ডার, ঠিক আছে। এরপর দেখো মধ্যপ্রদেশ কয়লা উৎপাদনে ভারতের 3য় স্থান অধিকার করে। মধ্যপ্রদেশের উমারিয়া, সোহাগপুর, সিংরাউলি, শাহপুর এই খনিগুলো থেকে কয়লা উত্তোলিত হয়। এর মধ্যে মধ্যপ্রদেশের উমারিয়া হচ্ছে মধ্যপ্রদেশের বৃহত্তম কয়লা খনি। ওকে, এরপর দেখো যে ঝাড়খণ্ড কয়লা উত্তোলনে ভারতের 4র্থ স্থান অধিকার করে। ঝাড়খণ্ডের ঝরিয়া, বোকারো, জামুরিয়া, ধানবাদ, গিরিডি এই খনিগুলো থেকে বা এই এলাকাগুলো থেকে কয়লা উত্তোলিত হয়। মনে রাখবে এই ঝরিয়া কয়লা খনি হচ্ছে ভারতের বৃহত্তম কয়লা খনি। প্রশ্ন হতে পারে কিন্তু ভারতের বৃহত্তম কয়লা খনি কোনটি, তাহলে উত্তর কি হবে ঝরিয়া। ওকে, এরপর দেখো তেলেঙ্গানা 5ম স্থান অধিকার করে, ঠিক আছে। কয়লা উত্তোলনে ভারতে 5ম স্থান অধিকার করে।
কুমারম সিঙ্গারানি হচ্ছে তেলেঙ্গানার কয়লা খনি। ওকে, তেলেঙ্গানার এই সিঙ্গারানি হচ্ছে তেলেঙ্গানার বৃহত্তম কয়লা খনি। আর পশ্চিমবঙ্গ কয়লা উত্তোলনে ভারতে 7ম স্থান অধিকার করে। পশ্চিমবঙ্গের রানীগঞ্জ, মেজিয়া, অন্ডাল এইসব এলাকা থেকে কয়লা উত্তোলিত হয়। মনে রাখবে, রানীগঞ্জ হচ্ছে পশ্চিমবঙ্গের বৃহত্তম কয়লা খনি। রানীগঞ্জ পশ্চিমবঙ্গের বৃহত্তম কয়লা খনি এবং ভারতের 2য় বৃহত্তম কয়লা খনি। ওকে, আরেকটা তথ্য মনে রাখবে, এই পশ্চিমবঙ্গই হচ্ছে পশ্চিমবঙ্গ কেন, রানীগঞ্জই হচ্ছে ভারতের প্রাচীনতম কয়লা খনি। এটাও কিন্তু প্রশ্ন হতে পারে যে ভারতের প্রাচীনতম কয়লা খনি কোনটি, তাহলে উত্তর কি হবে? রানীগঞ্জ। রানীগঞ্জ হচ্ছে ভারতের প্রাচীনতম কয়লা খনি। আর ভারতের বৃহত্তম কয়লা উত্তোলক সংস্থা হচ্ছে কোল ইন্ডিয়া লিমিটেড বা CIL। ওকে, তো এই সংস্থাটি মানে কোল ইন্ডিয়া লিমিটেডই ভারতের 80% কয়লা উত্তোলন করে। ঠিক আছে, তো এই কোল ইন্ডিয়া লিমিটেড কিন্তু একটি রাষ্ট্রায়ত্ত সংস্থা। এই সংস্থাটি 1975 সালে গঠিত হয়। ওকে, প্রশ্ন হতে পারে কিন্তু যে কোল ইন্ডিয়া লিমিটেড বা CIL কত সালে গঠিত হয়? 1975 সালে গঠিত হয়। এর সদর দপ্তর কলকাতাতে অবস্থিত। ওকে, এই কোল ইন্ডিয়া লিমিটেডের কিন্তু 12টি শাখা সংস্থা আছে। কয়টি বলছি? 12টি শাখা সংস্থা আছে। ওকে, এরপর দেখো যে কয়লা উত্তোলনে USA বা মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীতে 3য় স্থান অধিকার করে। কিন্তু মনে রাখবে, এই USA কিন্তু সঞ্চয়ে 1ম স্থান, তাহলে উত্তোলনে 3য়, কিন্তু কয়লা সঞ্চয়ে পৃথিবীতে 1ম স্থান অধিকার করে। ঠিক আছে, উত্তর আমেরিকা US এর রকি পার্বত্য অঞ্চলের অ্যান্টিলোপ রোচলে হচ্ছে পৃথিবীর বৃহত্তম কয়লা খনি। এটা কিন্তু প্রশ্ন হতে পারে, পৃথিবীর বৃহত্তম কয়লা খনি কোনটি? তাহলে US এর অ্যান্টিলোপ রোচলে। ওকে, এরপর দেখো, অস্ট্রেলিয়া কয়লা উত্তোলনে 4র্থ। ঠিক আছে, কয়লা সঞ্চয়ে 3য় স্থান অধিকার করে। কিন্তু কয়লা রপ্তানিতে মনে রাখবে, কয়লা রপ্তানিতে অস্ট্রেলিয়া 1ম স্থান অধিকার করে। প্রশ্ন হতে পারে কিন্তু কয়লা রপ্তানিতে কোন দেশ 1ম স্থান অধিকার করে? তাহলে কয়লা রপ্তানিতে অস্ট্রেলিয়া পৃথিবীতে 1ম স্থান অধিকার করে। ওকে, আর সিডনি নিউ ক্যাসল হচ্ছে অস্ট্রেলিয়ার বৃহত্তম কয়লা খনি। ওকে, আর কয়লা আমদানিতে জাপান পৃথিবীতে 1ম স্থান অধিকার করে। এটাও কিন্তু প্রশ্ন হতে পারে, কয়লা আমদানিতে পৃথিবীতে কোন দেশ 1ম স্থান অধিকার করে? উত্তর কি হবে? জাপান। ঠিক আছে, তো এই হচ্ছে আজকের ক্লাস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজ আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে পরের ক্লাসে।